বাসায় গিয়ে শুধু একটা কথাই বলবো যে বিয়েটা দেবে কি দেবে না। আমার আবার বিয়ে করার ইচ্ছা নেই। তারপরও আরেকবার বলবো, যদি দেয় তাহলে আমার বিয়ে করার ইচ্ছা আছে, আর না হলে আমার ইচ্ছা নাই রে ভাই। হঠাৎ করে দেখলাম রাস্তার ওপারে একজন দাঁড়িয়ে আছে। এটা যে আমার বন্ধু রাকিব। ওকে দেখেই বুঝতে পেরেছি, কারণ হারামজাদা সবসময় লুঙ্গিটাকে উল্টো করে পরে থাকে। হারামের কাছে গিয়ে বলে উঠলাম, ওই শালা, লুঙ্গিটা উল্টো করে কেন পড়েছিস হ্যাঁ রে বলত? ওরে একদম ভুলে গেলাম রে, কবে যে আমি বাসা থেকে আসার সময় লুঙ্গিটা পরেছিলাম মনে নেই। দাঁড়া, লুঙ্গিটা এখন কি করা যায়? কি আর করবি, এক কাজ কর, লুঙ্গিটাকে এখানে খুলে ঠিক করে ফেল। তোর কি মাথার মধ্যে সমস্যা আছে নাকি? এই এত মানুষের মধ্যে আমি লুঙ্গি খুলে ঠিক করব মানে? তোর আবার লজ্জা বলতে কিছু আছে নাকি? গতকালকে তো দেখলাম তুই রহিমা চাচির হাতে মার খাইতেছিস, তোর আবার লজ্জাবোধ বলতে কিছু আছে? না বন্ধু, তুই দেখি আমার মান সম্মানের সব কিছু ফালুদা বানিয়ে ফেলবি। তোর মতো হারামি থাকলে এমনটা করতে হয়। তোকে সেদিনকে বলতে বলেছি যে আমি ওই দিন বাজারে গিয়েছিলাম সন্ধ্যাবেলা। কই, আমার তো মনে নেই আমি কাকে বলেছিলাম তুই সন্ধ্যাবেলা বাজারে গিয়েছিস। আমি তো কারো কাছে বলিনি। নাটক কম করো প্রিয়, তুমি যে কত অভিনয় করতে জানো আমি তা ভালো করেই জানি। তুমি যে আমার চাচাতো বোনকে বলেছো আমি তা ঠিক জানি। তুই তো জানবি, তুই জানবি না তো কে জানবে? আমি কি জিনিস হরঞ্জতা আমার নামে বিচার দেওয়া, তাই না? গতকালকে একটু মজু দেয়নি তার জন্য তুই এত বড় একটা মিথ্যা কথা আমার নামে বলে দিতে পারলি? জানিস শ্রাবণী আপু এমনিতে আমাকে কত শাসন করে। তোকে যে পিটিয়ে এখনো সোজা করিনি তার জন্য আলহামদুলিল্লাহ বল। আমি শালা হলে বলতাম তোকে ঝুলিয়ে যেন পেটানো হয়। চুপ শালা, সমস্যা নেই, আমিও বলে দেব। আবিরের কথাই গিয়ে জিজ্ঞাসা করলাম, মানে তুই আবার কি বলে দিবি বুঝলাম না। আমার তো কিছু মাথায় ঢুকছে না। তুই আবার মনে মনে কি পেঁয়াজ ঘষতেছে লাগলি? বেশি কিছু করবো না, তোর বাবার কাছে গিয়ে শুধু বিচার দেবো তুই রাস্তার মধ্যে দাঁড়িয়ে লুঙ্গি উঠিয়ে সিগারেট খাস, আর তুই মানুষকে সালাম দাস না, বেয়াদবি করিস সব কিছু। তুই তো আমার বন্ধু না রে, তুই তো আমার শত্রু। তুই কখনো আমার বন্ধু হতে পারিস না, হারামি কোথাকার। আমি সাধারণ একটা কথা বলেছি, তার জন্য এত বড় মিথ্যা অপবাদ তুই আমার নামে দিতে পারবি? খেলার জীবনের সবথেকে বড় যদি একটা ভুল করে থাকি সেটা হচ্ছে তোর সাথে বন্ধুত্ব করে। ছোটবেলায় কেন যা তোর সাথে আমার একসাথে দেখা হলো আর বন্ধুত্ব হলো আল্লাহই জানে। বন্ধুত্ব যেহেতু হয়ে গিয়েছে তাহলে এখন আর কে করবে? তোকে তো সেই মাসুল দিতেই হবে, স্বাভাবিক। তোর মতো হারামজাদাকে যদি গাছের সাথে ঝুলিয়ে না পেটাতে পারি অত সময় ধরে, আমার মনের জ্বালা শান্ত হবে না। বন্ধুর অপর নাম শত্রু, আপনারা মনে রাখেন। এই হারামির একটা কথায় আমাকে কত টর্চার না করবে আপনারই শুনে রাখুন। এই নাকি আপনাদের নায়ক, কত বড় বেঈমান হালা। শালা, আমার নামে মিথ্যা কথা বলা বাদ দে। আমি তোর জন্য কি করিনি, না খেয়ে তোর জন্য রেখে দিয়েছি, আর তুই শেষমেশ আমার নামে বেইমানি করলি। হারামজাদা, ঠাড়া পড়ে মরবি তুই। হারামি, কত বড় একটা মিথ্যা কথা বানিয়ে ফেললি তুই। কোনোদিন না খেয়ে আমার জন্য রেখেছিস, এটা স্বপ্নেও আমাকে ভাবতে হবে। জোর করে কেড়ে নিয়েছিস তুই, আবার বলছিস আমার জন্য রেখেছিস কিছু। ওই দিন মজু কথাটা পুরোটা শেষ করার আগেই মুখটা চেপে ধরলো। হারামি দেখছি আমার অডিয়েন্সের সামনে আমার মান সম্মান যা আছে সবকিছু একবারে বিক্রি করে বুট বাদাম খেয়ে ফেলবে। আমরা রাস্তার একপাশে বসে দুজন আড্ডা দিচ্ছিলাম, তখনই রাকিবের কল আসে। রাকিব আমার উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা তাহলে তুই থাক, হ্যাঁ আমাকে এখনই যেতে হবে। আব্বু কল করেছে বাজার থেকে ওষুধ নিয়ে যাওয়ার জন্য। আব্বু নাকি একটু সমস্যা হয়েছে, তুই থাক তাহলে। রাকিব চলে গেল। আমি আর কি করব, আমার বন্ধু বলতে শুধু রাকিবই আছে, আর কলেজের মধ্যে কয়েকটা বন্ধু আছে। তাছাড়া আমার নিজের বন্ধু বলতে কেউ নেই। আরে বন্ধু কোথা থেকে থাকবে যদি না এমন একটা দজ্জাল, তাও আবার সিনিয়র গুন্ডি। আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমি আবির চৌধুরী, পরিবারের একমাত্র সন্তান। আমার শুধু একটাই স্বপ্ন, সেটা হচ্ছে গিয়ে আমি একটা সিনিয়র মেয়েকে বিয়ে করব, কিন্তু মেয়েটা অন্য কেউ না, আমার চাচাতো বোন শ্রাবণী। কিন্তু দুঃখের কথা হচ্ছে ওই শ্রাবণী আমাকে সারাদিন মারতে থাকে, কোনো একটা ভুল করলে মারতে থাকে। শ্রাবণীর কথা বলতে গেলে আমাদের পুরো এলাকার মধ্যে সব থেকে সুন্দরী ওই শ্রাবণী। আমার চাচাতো বোনের পেছনে যে লাইন ধরে থাকে
তার কোনো হিসাব নেই। জুনিয়র সিনিয়র কতজন যে আমার চাচাতো বোনকে পটানোর চেষ্টা করেছে তার কোনো হিসাব নেই। আমার বাবা আর শ্রাবণীর বাবা যেহেতু দুই ভাই, তাই দুজনে মিলে একটা ব্যবসা চালাচ্ছে। আমার চাচার বাসা মানে শ্রাবণীদের বাসা আমাদের বাসা থেকে মাত্র 10 মিনিটের পথ। বাড়িতে যাওয়ার জন্য হাঁটছিলাম, হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগে। তখনই দেখলাম পাশে থাকা একটা মেয়ে নিচে পড়ে যায়। তখন আমি উঠে মেয়েটার উদ্দেশ্য করে বলে উঠি, আসলে আমি সরি আপু, খেয়াল করিনি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো, তাই আপনাকে দেখতে পাইনি। কথাটা বলতেই মেয়েটার কাছে হাতটা বাড়িয়ে দিই। মেয়েটাকে দেখে সুবহান আল্লাহ, আমি তো ক্রাশ খেয়ে গেলাম। তখন আমি নিজের অজান্তেই মুখ ফুটে বলে উঠি, সুবহান আল্লাহ, মেয়েটা তো দেখতে হেব্বি সুন্দরী। আমি সুন্দরী নারী কে এইসব কথা তোকে বলতে বলেছে? আমাকে না উঠিয়ে এসব কি বলছিস? আর তোর বাসা কোথায়? এখান থেকে কোথায় এসেছিস তুই? এমন একটা থাপ্পড়ের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। চোখ দিয়ে হঠাৎ করে পানি বের হয়ে গেল। তখনই বলে উঠলাম, আপনি আমাকে এত জোরে মেরেছেন, আমার খুব কষ্ট লাগছে। চুপ কর। তোর বাসা কোথায়? নাম কি? কোন ক্লাসে পড়িস? আমি রাকিব ইসলাম রাকিব, আমার বাসাই তো সামনে, আমি অনার্স ফার্স্ট ইয়ার। যা ভেবেছিলাম তাই। এইটুখানি একটা ছেলে, আর কত বড় সাহস! আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এরপর আবার কি কথাগুলো বলছিস? যা বাবা, ক্রাশ খেয়েছি, তাও আবার সিনিয়র মেয়ের উপর। যাই হোক, দেখতে তো হেব্বি সুন্দরী, আবার রাগিও, তাই তো এত জোরে থাপ্পড় মেরেছে। তখনই আবার বলে উঠি, আসলে সরি আপু, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন। এই ভুল আর কখনো করব না। আমার বাপ করবে না, আমার 14 গোষ্ঠীও করবে না, আমি জন্মেও করব না। আমি তোর কোন কালের আপু লাগে যে তুই আমাকে আপু বলে ডাকতেছিস? বন্ধু আবির, তুই হলে তো এখনই মেয়েটাকে হ্যান্ডেল করতে পারতি, কারণ তুই যে মেয়েদের সাথে পটুল কুটুল করার মতো এক্সপার্ট আছে, আমি তো নেই ভাই। কি করব, মেয়েটা তো মেরে মরে আলুর দম বানিয়ে দিচ্ছে। কিরে, কথা বলছিস না কেন? চুপ কেন? চোখ দিয়ে পানি পড়ছে কেন? ছোট বাচ্চা নাকি? এখনো তুই মায়ের কোল থেকে চলে এসেছিস নাকি? কথা বলছিস না কেন? ঠিক আছে, আমি আপনাকে এখন থেকে আপু ডাকবো না, আন্টি বলবো। কি বললি তুই? আমাকে তুই আন্টি বলে ডাকবি? আমার মতো এমন একটা সুন্দরী মেয়ে, কম বয়সী মেয়েকে তুই আন্টি বলে দেখবি? তুই কোনখান থেকে দেখতে পাচ্ছিস আমাকে আন্টির মতো লাগে? তোর মতো বেয়াদব তো আমি আর দেখিনি, তুই আমাকে আন্টি বলে ডাকবি? মেয়েদের রগে গর্দার দ্বারা হয় না, আপনাকে বুঝতে পেরেছি। মেয়েটাকে কি বলে ডাকবো তা নিজেও জানে না, তখন আমি কি করব? আমি মেয়েদের উদ্দেশ্যে বলে উঠি, আচ্ছা ঠিক আছে যান, আপনাকে আপু ডাকবো না বা আন্টিও ডাকবো না, আপনাকে আমি খালা বলে ডাকবো। কথাটা বলেই দিলাম এক দৌড়, ধরে সোজা বাসায় চলে আসলাম। তোকে আমি দেখে নেব, শয়তান ছেলে কোথাকার। দিলবার 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 দিলবার, দিল দেখাইয়া দিলবার, দিল দেনা তা দিলবার গান গাছিলাম। হঠাৎই ঠাস ঠাস, আউ মা, মারডালা সিঙ্গাম সার্কো। একদম চুপ, একটা কথাও বলবি না। রাস্তার পাশে অভদ্রের মতো গান গিয়ে তোকে কে যেতে বলেছে? এই মেয়েটাকে মন চায় মাঝে মাঝে কি যে করি, মনে সুখে একটু গানও গাইবো, তাও পারি না। নিজের মজার গান নিজে বানাবো, নিজে গাইবো, তাতে ওর সমস্যা কি? তখনই ঠাস করে আরেকটা থাপ্পড় দিয়ে বলে ওঠে, কিরে, নিজের মনে আবার আমাকে বসে বসে গালি দিচ্ছিস তাই না? তুই এমন কাণ্ড করে বেড়াস, তোকে তো থাপড়ানো উচিত। আমাকে বল, তুই ওই দিন ওই মেয়েটাকে চোখ টিপ কেন মেরেছিলি? আপু, কত বড় একটা ডাহা মিশা কথা আমার নামে তুমি বানিয়ে ফেলেছ। এমন কোনো কাণ্ড আমি করিনি যে কাণ্ডর কথা তোমার কানে আসতে পারে। আমি কখনো কোনো মেয়েকে মারতে পারবো? তুমি এটা বিশ্বাস করলে কি করে? আমাকে তুমি একটু বোঝাও। আমার বোঝার এত কিছু জানার কিচ্ছু নেই। আমি শুনেছি এটা সত্য কথা, এটা মিথ্যে হতে পারে না। তুই কত নম্বরের লম্পট লুচ্চা আমার ভালো মতো জানা আছে। ওই হারামজাদা রাকিব ব্যবহার সামনে পাই, তখন এই হারামজাদাকে আমি দেখিয়ে দেব কত ধানে কত চাল। ওই হারামি মনে হয় শ্রাবণী আপুকে আমার নামে আবার মিথ্যা কথা বলেছে, তাই তো এখন শ্রাবণী আমাকে এসব বলছে। তখন এই গালের মধ্যে, তোকে না আমি একদিন বলেছি আমাকে আপু বলে না রাখতে, তুই আমাকে শ্রাবণী বলে ডাকবি। কি করব বলো? তুমি তো আমার সিনিয়র চাচাতো বোন, তাহলে আপুকে যদি আপু বলে না ডাকি তাহলে কি বলে ডাকতাম? যদি নাম ধরে ডাকি তাহলে মানুষ কি বলবে? তুমি তো আমার থেকে বড়, তার চেয়েও বড় কথা আমি তোমার জুনিয়র হয়ে তোমাকে কিভাবে নাম ধরে ডাকতে পারি? লোকে কি বলছে কি ভাবছে এত কিছু দেখার মতো সময় আমার কাছে নেই। আমি নাম ধরে ডাকতে বলেছি, তুই তাই ডাকবি। আর একবার যদি আমাকে আপু বলিস তাহলে তোর খবর আছে।
কি যে করি, মেয়েটা মাঝে মাঝে পাগল হয়ে যায়। আমি ওকে শ্রাবণী বলে ডাকতাম। সিনিয়র চাচাতো বোন বলে কিছু বলতে পারি না। যদি উল্টাপাল্টা কিছু বলতে চাই তাহলে মায়ের তো কপালে আমার আছেই। এসবের মধ্যে আবার শার্টের কলারটা টেনে ধরে আমার কাছে ওর মুখ এনে বলে ওঠে, গতকালকে ভার্সিটিতে কেন যাসনি? কোথায় ছিলি? সত্যি করে বল, তোর আবার কোথাও আড্ডা মারতে গিয়েছিলি নাকি কোনো মেয়ের পেছনে গিয়েছিলি? আরে সত্যি বলছি, আমার গতকালকে ভালো লাগছিল না বিধায় আমি ভার্সিটিতে যাইনি। আসলে মিথ্যা বললাম, কারণ আমি রাকিব আমরা দুজনে একটা মিশনে গিয়েছিলাম। কারণ আমাদের ডাব চুরি একটা নেশা, তাই গতকাল আমরা ডাব চুরি করছিলাম। সে কথা তো আর বলা যাবে না। কিন্তু চাচি আম্মা তো আমাকে বলেছে তুই নাকি গতকাল বাসায় ছিলি না। তাহলে তোর মন খারাপ কোথা থেকে হলো? আর কি সমস্যা ছিল? আমাকে তো একটিবার তুই বললিও না, সারাদিন ফোনটা বন্ধই রেখেছিলি। আরে তুমি তো জানো আমার মন খারাপ হলে নদীর পাড়ে গিয়ে বসে থাকে। এখানে বসেছিলাম সারাদিন, সেজন্য আর ফোনটাও আমি নিয়ে যাইনি সাথে করে, তাই তোমার কল ধরতে পারিনি। তাহলে তুই আমাকে বলিসনি কেন যে তুই ওখানে নদীর পাড়ে গিয়েছিলি? তাহলে তো আমি তোর সাথে গিয়ে ওখানে বসে থাকতাম, আমারও মনটা ফ্রেশ হয়ে যেত। ভাই রে ভাই, মেয়েদের মন বোঝা বড় কঠিন। মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। কি রে, কি হয়েছে? চুপ করে রইলি কেন? আর হ্যাঁ, একটা কথা, আগামীকাল থেকে ভার্সিটি কিন্তু একদিনও মিস করবি না। কিছুদিন পর তোর ফাইনাল এক্সাম, তাই আমি বলে দিচ্ছি। কি করব কিছুই বুঝলাম না। চুপ করে শুধু মাথাটা নাড়ালাম। বেশি কথা বললে গালের মধ্যে একটা পড়ে যাবে, তাই আমি হ্যাঁ বললাম। তখন আবারও বলে ওঠে শ্রাবণী, তোর কাছে কি এখন হাত খরচ আছে নাকি? এখন তো আপাতত আমার হাতে হাত খরচ নেই। তখনই শ্রাবণী আপু তার ব্যাগ থেকে আমাকে 2000 টাকা দিয়ে বলে ওঠে, এই টাকাটা এখন রাখ, ঠিক আছে? এটা এখন খরচ কর, আমি সামনের মাসে আব্বুর কাছ থেকে টাকা নিয়ে এরপর তোকে দিব। জানি না এমনটা কেন করে, সব সময় আমার কেয়ারিং করে। আমার যা লাগে সব সময় শ্রাবণী আম্মু আমাকে দেয়। আমার যদি কোনো কিছু হয় পাগলের মতো হয়ে যায়। ওর মন কেয়ারিং আমাকে ওর প্রতি ভালোবাসায় পরিণত করেছে। আমি মনে মনে শ্রাবণীকে ভালোবাসি, কিন্তু শ্রাবণী কি আমাকে ভালোবাসে? না, মনে হয় না সে আমাকে ভালোবাসে। কিন্তু আমি শ্রাবণীকে মনে প্রাণে ভালোবাসি। এই কথাটা ওকে কখনো বলতে পারবো। কি রে, তুই আবার এখানে বসে থেকে কি চিন্তা করছিস? এখন সোজা বাসায় যাবি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন বাসায় গিয়ে লক্ষ্মী ছেলের মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে, বুঝতে পেরেছিস? কথাটা বলতে আমি ওখান থেকে সোজা বাসা থেকে রওনা দিলাম। আর একটাও কথা বললাম না। যাই হোক, হাত খরচের টাকাটা তো পেয়ে গেছে। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। বাসায় আসতে আম্মু আমাকে দেখে বলে ওঠে, এই তো নবাবজাদা চলে এসেছে। এত সময় ধরে কোথায় ছিলি? কখন তোকে আমি কল করছিলাম, একটা ফোনও তো রিসিভ করলি না। আবার এত সময় কোথায় ছিলি তুই? আরে আম্মু, এমন বকা দিচ্ছ কেন? আমি তো একটু বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলাম। গতকালকে ভার্সিটিতে যাসনি, তোর আব্বু আমাকে জিজ্ঞেস করেছিল। বললাম শরীরটা খারাপ। আমি বাঁচিয়ে দিয়ে তো অনেক বড় ভুল করছি, তার জন্য তো এভাবে একটু টই টই করছিস। আরে আম্মু, এখন কি আমি তোমার জন্য আমার বন্ধুর সাথে দেখা করতেও পারবো না? আমার জিগরি দোস্ত বলে কথা। তুই এবার খেতে বস, আমি তোকে খাবার বেড়ে দিচ্ছি। কথাটা বলে আম্মু আমার জন্য খাবার বাড়তে গেল। আমি ওয়াশরুমে চলে গেলাম। ওখানে গিয়ে ফ্রেশ হয়ে ভালো করে রেডি হয়ে আবার নিচে আসলাম। খাবার বেড়ে দেয়। এরপর আমি রাতের খাবার খেয়ে শুয়ে পড়বো। তখন দেখি অফিস থেকে আবু ভেতরে প্রবেশ করতে আমাকে দেখে বলে ওঠে, পড়াশোনা না করে তোমার নবাবজাদাকে এভাবে বসে বসে খাওয়াও কি আর করবি? একটা বসে বসে গরু পালতেছি, যাকে খাওয়ায়ে কোনো লাভ নেই, একটা আবাল গরু। আম্মু দেখো, আব্বু আমাকে অপমান করছে। আমি কি করলাম? একদিন ক্লাস করিনি, তার জন্য আমাকে এত কথা শোনাচ্ছে আপু। আচ্ছা, তোমার হয়েছেটা কি? হ্যাঁ, আমার ছেলে পড়াশোনায় কোথাও কম আছে নাকি নাকি ওর কোনো অংশে কম আছে, যার জন্য তুমি আমার ছেলেকে বকা দিচ্ছ? আমার ছেলে সব দিক থেকে ঠিক আছে, পড়াশোনা শুরু করি সব কিছুতে ও তো কখনো ক্লাস ফাঁকি দেয় না। আজকে ক্লাসে যায়নি তার মানে তুমি এমন করতে পারো না। আমার চাইতে আমার ছেলের সাথে আমার ছেলে একদিন শুধু প্লাস করে নিয়ে তার জন্য তুমি এমন কথা বললে? আমার ছেলে গরু। আমার ছেলেকে তোমার গরু মনে হয়? তুমি গরু, তোমার বাপ গরু, আমার ছেলে না। আম্মুর সামনে আব্বু আমাকে কিছুই বলতে পারে না, তাই তো আমি আব্বুর পেছনে আম্মুকে লাগিয়ে দিয়েছি। তখন আব্বু নরম করে বলে ওঠে, আরে মমতা, আমি তো এমনি বললাম, এমন রাগ করছো কেন? ক্ষুধা লেগেছে, খাবার দিবে না? নিজে বেড়ে খেয়ে নাও, না পারলে গিয়ে শুয়ে পড়ো। আমি তো গরুর মা,
তাই আমি কি করে তোমাকে খাবার দেব? আমি তো এই সুযোগে রুমে চলে গেলাম। তারা এবার নিজেদের মধ্যে রাগ অভিমান করে নিক। আচ্ছা মমতা, তোমাকে একটা কথা বলবো বলবো বলে বলা হচ্ছে না। এখন তুমি যদি বলো তাহলে কথাটা আমি বলতাম। কথাটা যেহেতু বলতে চাও তাহলে মুখের মধ্যে বন্ধ করে রেখে লাভ কি? আমাকে বললেই তো হয়। আর এত বাহানা করার কি আছে? বুড়ো বয়সে তোমার এমন বাহানা এখনো রয়েই গেল না। তুমি আর ভালো হলে না। এখন আর কি আমার ওই বয়স আছে? আরে মমতা, এখন সেই বয়স না থাকলে কি হয়েছে? যৌবন তো এখনো আছে। এখনো দেখো, আমাকে দেখলে কত মেয়েরা পাগল হয়ে যায়। আমি এখনো কত হ্যান্ডসাম আছি। কি বললি রে শয়তান? আমি এখনই বুড়ি হয়ে গিয়েছি? বুড়ো তুই হয়েছিস, আমি এখনো অনেকটা সুন্দরী। আর হ্যাঁ, এভাবে সেজে গুজে যাওয়ার কি আছে? বুড়ি বুড়ি মেয়েরা তাকিয়ে থাকে, তাই তো? না গো মমতা, তোমার মতো আর আমাকে কেউ ভালোবাসতে পারবে? তোমাকে সেই যেদিন আমি বধূ করে ঘরে তুলে নিয়ে এসেছি, তোমার ওই ভালোবাসা আমি আর কারো কাছ থেকে পাবো বলো? তোমার ওই ঢং দেখে বাঁচি না। এখন বলো, কি কথা বলতে যাচ্ছিলে ওই সময়? আরে আমি ভাবতেছি যে তোমার ছেলেটার বিয়েটা দিয়ে দিব। এমনিতেই বড় ভাই অনেকবার আমাকে বলেছে যে শ্রাবণীর বিয়েটা আবিরের সাথে দেওয়ার জন্য। আমিও রাজি হয়েছি, কিন্তু কথা হচ্ছে শ্রাবণী এই তো বড়, কিন্তু শ্রাবণী কি মেনে নেবে ওকে? আরে তুমি হয়তো জানো না, শ্রাবণী আবিরকে পছন্দ করে। কিন্তু আমার এখন চিন্তা হচ্ছে যদি আবির ওকে না মেনে নেয়। আমার তো এমনটা মনে হয় না। তাদের সম্পর্ক দেখে তো আমার কাছে মনে হয় তারা দুজন দুজনকে পছন্দ করে। আর এমনিতে তুমি ভালো করেই জানো আমার বড় ভাইয়ের কারণে আমি এতটুকু প্রতিষ্ঠিত হতে পেরেছি। না হলে কোনোভাবেই আমি এই জায়গায় এসে দাঁড়াতে পারতাম না। এই কথা তুমি ঠিক বলেছ। তোমার ভাইয়ের কারণে আজকে তুমি এ পর্যায়ে আসতে পেরেছো। ওনার অনুদান তোমার কাছে অনেক কিছুই আছে। উনি তোমার কাছে অনেক কিছু চাইতে পারে। তোমার ছেলেকে অনেক পছন্দ করে আমার ভাইজান, সেই জন্য তো বলেছে যে তার মেয়ের জামাই বানাতে চায়। কিন্তু আমি আর না করতে পারলাম না। আমিও এক কথায় হ্যাঁ বলে ফেললাম। আমাকে ভাইজান বলেছে যে নাকি শ্রাবণের কথাতে এই বিয়েটা ঠিক হয়েছে। শ্রাবণী নাকি আবিরকে পছন্দ করে, কিন্তু আমার তো প্রথমে মনে হয়েছে দুজন দুজনকে পছন্দ করে। তার মানে তুমি কি জানতে পেরেছো শ্রাবণী শুধু ওকে পছন্দ করে, আবির করে না? আবির তাকে পছন্দ করে কিনা তা জানি না, কিন্তু এতটুকু জানি সে নাকি তাকে বড় বোন হিসেবে দেখে। এর চেয়ে বেশি কিছু নাকি দেখে না। আরে দেখবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখনো ছেলেটার বয়স হয়েছে কত। যাই হোক, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। রুমে এসে শুয়ে পড়লাম, কারণ আগামীকালকে তো আবার আমাকে ভার্সিটিতে যেতে হবে। বাসায় এসে ঘুমানোর চেষ্টা করছি। বারে বারে শুধু ওই সময়ে মেয়েটার কথা মনে পড়ে যাচ্ছে। যদি মেয়েটার নাম্বারটা খুঁজে পেতাম। 1 মিনিট, আমার বন্ধু আবির ওই হারামজাদা সব কিছু জানে, তাই আবিরকে একটা কল দিলাম। ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, তখনই ফোনটা বেজে ওঠে। দেখি কেউ না, আমার শয়তান বন্ধু রাকিব। তাই কলটা রিসিভ করলাম। তখন রাকিব বলে ওঠে, আসলে বন্ধু, তোকে একটা কথা বলার জন্য কল করেছি। আমাকে একটা হেল্প কর না প্লিজ, তোকে পা ধরে অনুরোধ করছি। কিরে ভাই, কাহিনীটা কি? তুই আবার কি ঘটনা ঘটালি যে আমাকে বলছিস? আসলে ভাই কি বলবো, আমি না আজকে আমার খুব লজ্জা লাগছে কথাটা বলতে। ওরই আমার লজ্জাবতী। তাহলে ঠিক আছে, একটা শাড়ি আর চুড়ি কিনে হাতে পরিয়ে দিই। এরপর তুই এগুলো পরে রাস্তায় বের হোস, 2 টাকা পাবি। একটু হাত মেরে হলেও তো, তাই না? চুপ শালা, কথা না শুনে শুধু আমাকে নিয়ে মস্কারা করিস। তুই আগে তো কথাটা শুনবি। আরে আসলে আমি একটা মেয়েকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, কিন্তু মেয়েটা আমার থেকে সিনিয়র। ওরে শালা, তুই দেখে আমার পথে একই রাস্তায় যেতে চলেছিস, শেষমেশ একটা সিনিয়র মেয়ের প্রেমে পড়ে গিয়েছিস। তাহলে তো আগামীকালকে একটা তোর থেকে টিট নিতেই হবে আমার। আরে ভাই, নিবি নিবি এমন করিস কেন? মানুষকে এখনই কি মেরে ফেলবে নাকি? আরে ভাই, বাচ্চা মানুষ, তুই এখনো যদি এমন চাপ দিস তাহলে তো আমি বাঁকা হয়ে যাব। না রে ভাই, তুই বাঁকা হওয়ার মানুষ না। আচ্ছা বল, এখন কি জন্য কল করেছিস? সেই মেইন পয়েন্টে আয়।
আরে ভাই, মেয়েটা নাকি আমাদের ভার্সিটিতে, কিন্তু কোন ডিপার্টমেন্টে জানি না। তাই একটু প্লিজ তুই মেয়েটার নাম্বারটা আমাকে জোগাড় করে দে। মেয়েটার নাম নেহা। ঠিক আছে, তাহলে আগামীকালকে তোর কাছ থেকে একটা গিফট পাওনা রইল। আমি এখনই ম্যানেজ করে দিচ্ছি। আসলে ভার্সিটিতে সবার সাথে আমার পরিচয় আছে, কারণ একটাই, আমার চাচাতো বোন যে ওই ভার্সিটির পরিচালনা করে। সব স্টুডেন্টরা আমার সিনিয়র আপুকে সম্মান করে, এমনকি তার কথায় সবাই চলে। ওই সুবিধায় আমি সব তথ্য বের করে ফেলতে পারি। তাই আমি ওইখান থেকে কল করতে নেহা নামের অনেকগুলো মেয়ের ছবি এবং কি নাম্বার আমাকে পাঠিয়ে দেয়। তখন আমি এইগুলো সবগুলো মেল করে পাঠাই রাকিবকে। এরপর কল করলাম। রাকিব ফোনটা ধরে বলে ওঠে, ভাই, এতগুলো মেয়ের মধ্যে কিভাবে খুঁজবো? আমি খুঁজতে খুঁজতে তো অনেক সময় হয়ে যাবে। শালার বাঙালির একটাই সমস্যা, যদি উপকার করি তাহলে পুরো মাথার উপর চড়ে বসে। শালা, আমি কি জানি নাকি যে মেয়েটা দেখতে কেমন, নাকি আমাকে একটা ছবি দিয়েছিস যে আমি তাকে বের করে দেব? এখন বেশি কথা না বলে তুই এখান থেকে দেখে দেখে কোনটা তা চেক করে বাকিগুলো ডিলিট করে দে। আচ্ছা ঠিক আছে। তখন রাকিবকে কথাটা বলে কলটা কেটে দেই আর ঘুমিয়ে পড়ি। আমি চ্যাট করতে করতে অবশেষে নেয়ার নাম্বারটা পেয়ে গেলাম। বাপরে, আমার থেকে 3 বছরের সিনিয়র মেয়েটা। এর আগে কিন্তু মেয়েটার সৌন্দর্য তো আমাকে পাগল করে দিয়েছে। মেয়েটার ঠোঁট যখন কথা বলে যেন আমি পাগলের মতো ওর ঠোঁটের দিকে তাকিয়ে দেখি। বলছিলাম কি বলবো ভাই, টেক্সটাই একেবারে হেভি লাগছিল। সেক্সি বলবো না হলে কিন্তু জুতার বাড়ি পড়বে পাবলিকের হাতে। আমার নাম্বারটা উঠিয়ে ফোনটা দিলাম। ফোনটা প্রথমবার ধরল না। তুই একবার দেওয়ার পর রিসিভ করে রাগী গলায় বলে ওঠে, হাত পায়ে সমস্যা আছে নাকি? একটার পর একটা কল দিতে আছেন। আপনাকে চিনি না, জানি না, নাম্বার দেবো কেন? কেন কল করেছেন? কে আপনি? হঠাৎ করেই এমন কথা শুনে আমি তো একটু ঘাবড়ে গেলাম। কি বলবো কিছুই তো বুঝতে পারছি না। ভয় পেয়ে গেলাম। এমনিতেই সিনিয়র, তার উপর রাগী, কি বলবো। কল করেছেন, বিরক্ত করছেন, আবার কথা বলছেন না। এখন কিন্তু রাগাবেন না, না হলে কিন্তু বাসায় পুলিশ নিয়ে এসে আপনাকে পিটাবো। এবার তো ভয়ে ভয়ে বলে উঠলাম, সরি আন্টি, আসলে ভুলে কলটা গিয়েছে, মাফ করবেন। আয় ছেলে, তুই আমার সাথে মশকরা করিস? তুই আমাকে ডেকেছিস, আমি আন্টি না আপু না অন্য কিছু, তাহলে তুই আমাকে আন্টি বললি কেন? আমি তো আপনাকে দেখি নাই, না দেখে তো বলছি। তাহলে কি আমি বলতাম নাকি? তুই আমাকে না দেখে আন্টি বলছিস, তাও আবার কথা বলছিস। আমার কণ্ঠটা কি আন্টির মতো? তুই আমার ভার্সিটিতে আয়, আমি তোকে ঠিকানা পাঠাচ্ছি, তখন তুই দেখবি আমি আন্টি না অন্য কিছু। ভাইরে ভাই, জল্লাদ মেয়ে দেখি। এমন জল্লাদ মেয়ে কখনো দেখিনি। অপরিচিত কারোর সাথে নাকি এভাবে তেতো কথা বলে। আল্লাহ বাঁচাইছে আমারে। মেয়েটার সামনে ছিলাম না, না হলে কয়টা ছাপড়া দিয়ে গালের মধ্যে পড়তো আল্লাহ জানে। কিরে, চুপ করে রইলি কেন? কথা বলছিস না কেন? কল করেছিস তাও তো বলছিস না কেন? তোর মুখের মধ্যে কি তালা পড়ে গেল? আরে কি বলবো, আপনি তো প্রথমে আমাকে পুলিশের মতো ধমকি দিচ্ছেন, তো আমি কি করব? আর কথা বলার মতো সাহস হচ্ছে নাকি? এখন থেকে যেভাবে যা শুরু করে দিয়েছে, সামনে তো কথা বলার মতো পাচ্ছি না। ও আচ্ছা, তাই নাকি? তাহলে শোনা, তাহলে তুমি আমাকে বলো আমি তোমার জন্য কি করতে পারি। আমি তোমাকেই রাত্রিবেলায় ভালোবাসা দিতাম, তোমাকে জানি না শুনি না অচেনা নাম্বার থেকে কল করে এসে এই নেহাকে বিরক্ত করছো। তার উপর তোমার সাহস কত বড়! তোমার মতো ছেলেদেরকে আমি চিনি না, বুঝেছো? তোমরা নাম্বার কোথা থেকে খুঁজে বের করে এরপর ওদেরকে ফোন দেবে, ফোন দিয়ে বিরক্ত করবে, আর কিছুদিন তোমরা প্রেমের ফাঁদে ফেলে দিয়ে ওদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে। তোমাদের মতো ছেলেদেরকে না আমি ভালো মতোই জানি। তাহলে আপনি এত ছেলের সাথে থেকে আপনার এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে, তাই তো আমার কথা বলতে পারছেন। আমার কথাটা শোনা মাত্রই মেয়েটা জ্বলে ওঠে। এই ছেলে, কি বলছিস তুই আমাকে? কথাটা বলতেই আমি কলটা কেটে দিয়ে, বাপরে বাপ, কি রাগী মেয়ে একটা। ওর সাথে কিভাবে প্রেম করব আল্লাহ জানে। আল্লাহ জানে আমার প্রপোজাল মেয়েটা রাখবে নাকি আবার থাপড়িয়ে বের করে দিবে। ছেলেটা আমার নাম্বার পেল কোথায়? আর ছেলেটার বা একটু খোঁজ নিতে হবে, না হলে তো ওর খবর আছে। ছেলেটা তো খুব সন্দেহ হচ্ছে, কারণ এমন কোনো ছেলের সাহস নেই আমাকে কল করবে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। তখনই আম্মু ডাক দিয়ে বলে ওঠে, সকালে নাস্তা করবি না, নাকি এমনি খালি মুখে বের হয়ে যাবি, নাকি এভাবে প্রতিদিন নাস্তা না করে বের হয়ে যাওয়া তোর একটা স্বভাব হয়ে দাঁড়িয়ে গেছে?
আমি কি তোর আব্বুর কাছে বিচার দেব নাকি এর জন্য? আরে আম্মু, কথায় কথায় শুধু তুমি আব্বুর কথা বলে কেন? আমি কি তোমার কথা শুনি না? আরে আমার তো নাস্তা করতে ভালো লাগে না, কি করব? তাই তো আমি খালি পেটে চলে যাই, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো তাই। এই জন্য তো শরীর সবসময় খারাপ হয়ে যায়। তোকে বাইরের খাবার খেতে বারণ করেছি, তারপরে তুই আমার একটা কথা শুনলি না, বাইরে আবার খেয়ে যাচ্ছিস। কতবার বললাম বাইরের খাবার ভালো না? আরে আম্মু, বাইরের খাবার কে বললো ভালো না? আমি ভালো খাবারই খাই। খাবার খেতে বস। কি আর বলবো আমি। এরপর টেবিলে বসতে আম্মু নাস্তা বেড়ে দিয়ে যায়, আর আমি সোজা নাস্তা করে আবার ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আবিরকে একটার পর একটা কল দিয়ে যাচ্ছি, হারামজাদা এখনও মনে হয় ফোনটা সাইলেন্ট করে রেখেছে, তাই ফোনটা এখনও ধরছে না। বুঝতে পারছে না আমি ওকে কেন এত কল করছি। এসব কথা ভাবতে ভাবতে ভার্সিটির সামনে চলে আসলাম। তখনই দেখলাম হাসান দাঁড়িয়ে আছে, তখনই ওর কাছে যেতেই, কিরে, আমাদের হিরো আবির ভাই কোথায়? তাকে তো তোর খুঁজে পাচ্ছি না, কোথায় গিয়েছে? আরে বলিস না, কতগুলো কল করেছি, একটা ফোনও ধরছে না। কি হয়েছে বুঝতেছি না। চাচাতো বোনের হাতে মায়ের খেতেছে, তার তো আর কোনো গতিই নেই ওর। আচ্ছা তুই যা, আমি আসতেছি। কথাটা বলেই আবার জুতোর ফিতাটা খুলে যায়। ওটা ঠিক করে যখন আমি সামনের দিকে যেতে লাগবো, তখনই একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। তখনই মেয়েটা পড়ে যায়। তখন হাত বাড়িয়ে মেয়েটার উদ্দেশ্যে বলে ওঠে, আসলে আমি সরি আপু, আপনাকে দেখতে পাইনি, আমি আসলেই দুঃখিত। মাথা মতো নাকি? মেয়েটা পিছনে ফিরে আমার দিকে তাকাতেই আমার যেন আরটা কেঁপে উঠলো, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে ওই দিনের মেয়েটা। তখনই আমার শার্টের কলার ধরে বলে ওঠে, আমার কাছে এসে পড়ে যাস মতলবটা কি? আমার দোষ কোথায় বলেন? আমি যখনই হাঁটতে যাই তখনই কোথা থেকে আপনি চলে আসেন, তারপরে তো ধাক্কা লাগে। আমার তো কোনো দোষ নেই। ধাক্কা দিয়েছে তার উপর বলছিস তোর কোনো অন্যায় নেই? মেয়েটা আমার গালে থাপ্পড় দেবে, তখনই পেছন থেকে ফারজানা আপু এসে বলে ওঠে, কি হয়েছে? তুই ওকে কেন মারছিস? ও তো আমার পরিচিত। এই ছেলেটা তোর পরিচিত কিভাবে হলো? এরপর শ্রাবণীকে সবকিছু খুলে বললাম। আরে তোর হয়তো বা কোথাও ভুল হয়েছে, ও এমন ধরনের ছেলেই না। ছেড়ে দিলাম, যদি ওকে আর এমনটা করতে দেখি তাহলে কিন্তু ওর খবর আছে। বাপ রে বাপ, কি একটা ধজ্জাল মেয়ে। কোনো রকমে শ্রাবণী আপুর থাকার কারণে বেঁচে গেছি, না হলে আজকে মনে হয় মেয়েটা আমাকে ওখানেই মেরে ফেলতো। আচ্ছা যাই হোক, রাকিব চলে গিয়েছে, কি হয়েছে বিষয়টা কি একটু বলতো? আসলে জুনিয়র ছেলেটাকে আমার ভালো লেগেছে, তাই কি বলবো, ওর সাথে আমার দুষ্টুমি করছি। তাহলে অবশেষে তুইও প্রেমে পড়ে গেলি, তাই না? এতদিন তো আমাকে ডানা দিয়ে অনেক কিছুই বলেছি, শেষ কি হলো? আমার বন্ধুর প্রেমেই পড়তে হলো তোকে? আরে তোর জানেমন তো সালমান খানের থেকেও কম না। একদম বারণ করে দিলাম, তুই কিন্তু আমার পিচ্চির দিকে একদম নজর দিবি না, তোর চোখ খারাপ, শয়তান। হারামজাদা, আবির এখনো আসছে না। আমি ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতেই আমাকে দেখে হাসান বলে ওঠে, কিরে, কি হয়েছে তোর? পাগলা কুত্তার মতো এভাবে হাঁপাচ্ছিস কেন? কিছু হয়েছে নাকি? আরে ভাই বলিস না, জানে আর রক্ষা পেয়েছি, এটাই আল্লাহ পাকের কাছে শুক্রিয়া। কি একটা মেয়ে রে ভাই, এক কথায় দজ্জাল একটা মেয়ের হাত থেকে রক্ষা পেয়েছি। তারপরও মেয়েটা কিউট আছে বলতে হবে। কিরে ভাই, বুঝলাম না, দুর্নাম করছিস নাকি? তুই তো বুঝতেছি না। তুই ছোট মানুষ, এত কথা বুঝে লাভ নেই, বাসায় গিয়ে ঘুমা তুই। হ্যাঁ বন্ধু, তুমি তো বলে দানা সব কিছুই জানো, আমরা তো কিছুই জানি না। আমরা তো এখনো কচি খোকা, তাই না? ভার্সিটির ক্যাম্পাসের সামনে আসতেই দেখলাম রাকিব আর হাসান দুজনেই বসে আছে। আমি ওদের কাছে যেতেই ওরা আমার উদ্দেশ্যে বলে ওঠে, কিরে, এখন কয়টা বাজে? তুই এই সময় ভার্সিটি এসেছিস? এত সময় লেগেছে তোর বাসা থেকে এখানে আসতে? ইচ্ছে তো করছিল তখন আমি তোকে কল করেই যাচ্ছি, ফোনটা একটা বারের জন্য দেখেছিস? আরে বন্ধু, এত রাগ করিস কেন? আমি তো খেয়াল করিনি, 1 মিনিট চেক করে দেখছি। ফোনটা চেক করে দেখি অনেকগুলো কল। তখন রাকিবের উদ্দেশ্যে বলে উঠি, আসলে বন্ধু আই এম সরি, আমি আসলে খেয়াল করিনি, ফোনটা হাতে ছিল না তো, ফোনটা পকেটে ছিল, তাই আমি শুনতে পাইনি। তুই আমার সাথে আর কত মস্করা করবি, হারামজাদা কোথাকার? আচ্ছা বুঝলাম না তোর এমন রেগে যাওয়ার কারণটা কি, হয়েছেটা কি? তোকে কি আবার নেহা ওই মেয়েটা মেরেছে নাকি? ওই কথা বলিস না ভাই, এখন চল, ক্লাসের সময় হয়ে যাবে, চল ক্লাসের দিকে যাই। রাকিব ঠিক বলেছে, এখন ক্লাসে চল, বেশি কথা বলার প্রয়োজন নেই।
আমি, রাকিব, হাসান আমরা তিনজনে ক্লাসের ভিতরে প্রবেশ করি। তখনই আমাকে পেছন থেকে ডাক দেয় শ্রাবণী। এই যে আবির, দাঁড়াও। শ্রাবণী পেছন থেকে আমাকে ডাক দেয়, আমি সাথে সাথে ওখানে দাঁড়িয়ে যাই। তখনই শ্রাবণী আমার সামনে আসে আর এসে বলে উঠল, তোমাকে যে গতকালকে বলেছিলাম আমি আমার দেওয়া সেই শার্টটা পরে আসার জন্য, তুমি আমার শার্টটা পরে আসলে না কেন? গতকালকে তো আমি ভুলে গিয়েছি, আমাকে যে শ্রাবণী বলেছে, এখন কি বলবো। তখন আবার শ্রাবণী বলে ওঠে, কিরে চুপ করে রইলি কেন? কথা বলছিস না কেন? তুই আমার দেওয়া শার্ট আজকে কেন পরে আসিসনি? আসলে শার্টটার মধ্যে ময়লা পড়ে গিয়েছিল, সাদা শার্ট তো, তাই আমি পরিষ্কার করতে দিয়েছিলাম, তাই আজকে পরা হয়নি, সরি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুই সোজা সুন্দর করে ক্লাসের দিকে যা। যাই হোক, আল্লাহ বাঁচাইছে শয়তান মাইটার থেকে। ক্লাসের ভিতরে প্রবেশ করলাম আমরা তিনজন। এরপর ক্লাসগুলো শেষ করে আমি, রাকিব বের হই। তখন রাকিব আমার উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা বন্ধু, কিভাবে ইমপ্রেস করা যায় নাকি বলতো? নিজের যতটুকু অভিজ্ঞতা আছে তা দিয়ে ইমপ্রেস করা শুরু কর, দেখবি হয়ে যাবে। ঠিক আছে, নাম্বার তো আছে, তাহলে দেখি কি হয় সামনে। কিন্তু আর যাই হোক ভাই, প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, কি করে কি করব নিজেও জানি না। আরে ভাই, প্রেম যদি খাঁটি হয় সিনিয়র মেয়েও রাজি হয়, এটা নিয়ে তোর প্যারা নেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি গেলাম। রাকিবকে বিদায় জানিয়ে আমি ওখান থেকে সোজা বাসায় হাঁটা ধরলাম। বাসায় আসতে আমাকে দেখে আব্বু বলে ওঠে, তোর সাথে আমার একটু কথা আছে। আব্বু কথাটা বলে উপরে চলে যায়, তাই আমি আব্বুর পেছনে যেতে লাগলাম। তখন আমার উদ্দেশ্যে বলে ওঠে, শোন, আমি তো অফিসে দেখাশোনা করার মতো সেই বয়স আর নেই, তাই আমি চাই তোকে ব্যবসা বাণিজ্য সব কিছু বুঝিয়ে দিব, কারণ এখন আমার হাতে এইগুলো করার সময় নেই। আমার এখন পড়াশোনার বয়স আব্বু, তুমি এসব কি বলছো? আমি এগুলো ব্যবসা বাণিজ্য করবো মানে? পাশাপাশি তুই এখন আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা কর, আমি এটাই চাই এখন। আব্বু কি বলছো? কিছুই তো বুঝতেছি না, কেন এমনটা বলছো? আর ওনার এখন এসব কেন আমাকে বলার প্রয়োজন হচ্ছে, তাই তো বুঝতেছি না। তখন আম্মু রুমে প্রবেশ করে। আম্মুকে দেখে আমি বলে উঠি, আম্মু দেখো না, আব্বু এসব কি বলছে? আমাকে বলছে ওনার ব্যবসা দেখাশোনা করার জন্য। আমি এখনো পড়াশোনাটা শেষ করতে পারিনি, তার আগে আমাকে এসব করতে বলছে। তোর আম্মু তো ঠিকই বলেছে, আমি তো চাইতেছি তোর বিয়েটা দিয়ে দেব, কারণ আমিও একাধারা এই পরিবারের সব কিছু সামলানো সম্ভব হচ্ছে না। তোর যদি একটা বউ আসে তাহলে আমি সব কিছু সামলাতে আমার একটু সহজ হবে, তাই আমি সময় পেতাম। আমার কি এখন সেই বয়স হয়নি যে নিজের নাতি নাতিকে নিয়ে খেলাধুলা করার বয়সটাকে আমার হয়নি? আমিও আমার নাতি নাতনিকে নিয়ে একসাথে খেলাধুলা করি। আব্বু আর আম্মু কি বোঝাতে চাচ্ছে তাই তো বুঝেছি না। ওনারা আবার এসব নিয়ে কি কলকাঠি নাড়লো আল্লাহ জানে। তুই এখন চুপ থেকে কোনো লাভ নেই। আমি চিন্তা করছি তোকে যত শীঘ্রই সম্ভব বিয়েটা দিয়ে দেব। যদি পছন্দের কেউ থাকে তাহলে বলে যা, আর আমার জানা অনুযায়ী তোর পছন্দের কেউ নেই। যা বাবা, ওদের হয়েছেটা কি? কথাটা বলে আব্বু আর আম্মু দুজনে নিজেদের রুমে চলে যায়। কিছুই তো বুঝলাম না, ওনারা আবার নিজেরা কি ভেবে নিয়েছে। আমি নিজের রুমে যাই, এরপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। এরপর আম্মু আমাকে খাবার বেড়ে দেয়। খাবার খেয়ে নিজের রুমে শুয়ে আছি, তখনই দেখলাম কল আসলো। ফোনটা রিসিভ করার আগে দেখলাম যে শ্রাবণী আপু কল করেছে। আর ফোনটা রিসিভ করতেই তখনই শ্রাবণী আপু বলে ওঠে, কিরে কোথায় যাচ্ছিস তুই? এই তো রুমে খাওয়া দাওয়া করে শুয়ে আছি। তাড়াতাড়ি, আমি একটু শপিংয়ে যাব। কি আর করার, আমি আমার গুন্ডি সিনিয়র আপুর কাছে যেতে লাগলাম রেডি হয়ে। আজকে তার দেওয়া সেই শার্টটা পরে আমি বের হলাম। আমার মাঝে মাঝে ভয় হয় আবিরকে নিয়ে, যদি কোনো মেয়ে ওকে নিয়ে যায় তাহলে আমি কি করব? আমি তো তাহলে কোনোভাবেই বাঁচবো না। আমি নিচে আসলাম, নিচে আসতেই দেখলাম শ্রাবণী আপু একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমি তো শ্রাবণীকে দেখে ক্রাশ খেলাম, কারণ শ্রাবণীকে যে একটা নীল পরীর মতো লাগছে, যেন আসমান থেকে একটা নীল পরী নিচে জমিনে এসে পড়েছে। আবিরের দিকে তাকিয়ে রইলাম। আজকে ওকে কেমন জানি না অদ্ভুত সুন্দর লাগছে। ওর এই মায়া আমি যে কখনো কাটাতেই পারবো না। আমি যে ভালোবাসি আমার এই জুনিয়রটাকে। শ্রাবণী আপুর কাছে যেতে শ্রাবণী আমাকে বলে ওঠে, আজকে আমরা গাড়িতে না রিক্সায় করে যাব। তখনই আবির ওর হাতটা ধরে ফেলে। ধরে আমি রাস্তার মাঝখানে যেতে লাগলাম একটা রিক্সা খোঁজার জন্য। শ্রাবণী যখন আমার হাঁটা ধরে
তখন কি একটা অনুভূতি হয় বোঝানোর মতো না। শ্রাবণী একটা গাড়ি দাঁড় করায়। এরপর আমি আর শ্রাবণী দুজন একই রিক্সায় উঠে বসি, পাশাপাশি দুজন বসি। তখন দুজনের মধ্যে কি একটা রোমান্টিক ফিল হচ্ছিল। আপনাদেরকে বলে বোঝানোর মতো আমার কাছে সেই ক্ষমতা নেই। শ্রাবণীর চুলগুলো মুখের উপর উপচে পড়ছিল আমার। তখন ইচ্ছে করছিল যে ওর চুলগুলো কানের পিছনে গুঁজে দেই, কিন্তু সেই অধিকার আমার তো নেই, কারণ তাকে তো আমি বলিনি ভালোবাসি, এবং কি জানিও না সে আমার ভালোবাসা গ্রহণ করবে কিনা। আবিরের পাশে যেতে পারে আমার মনে হয় আমি পৃথিবীর সব সুখ পেয়ে গেছি। আমার কাছে পুরো পৃথিবীটা এখন যেন আমার আবিরের কাছেই। আসলে প্রিয় মানুষের সাথে যদি সময় কাটানো যায় তাহলে সময়টা কত দ্রুত চলে যায় তা বোঝা খুবই মুশকিল। কিছুক্ষণের মধ্যে রিক্সাটা আমাদেরকে একটা শপিং মলের সামনে নিয়ে আসে। এরপর আমি আর শ্রাবণী দুজন রিক্সা থেকে নামি। শ্রাবণী তার ব্যাগ থেকে ভাড়াটা দেয়। এটা হচ্ছে ভালো লক্ষণ সিনিয়র মেয়েদের সাথে প্রেম করার। আপনি যত খরচই করুন না কেন, সবগুলো খরচ দেবে আপনার সিনিয়র গার্লফ্রেন্ড। এখন আমার কথা শুনে অডিয়েন্স বলবে, জি ভাই, আমিও সিনিয়র মেয়ে বিয়ে করতে চাই। তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি যেভাবে থাপড়ানি খাচ্ছি ঠিক এইভাবে খেয়ে আপনাদেরকে সোজা হতে হবে, তার আগে না। এরপর ভালোবাসার রোমান্স সবকিছুই পাবেন। তখনই ওই রাস্তা দিয়ে অনেকগুলো মেয়ে যাচ্ছিল। মেয়েগুলো আমার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। এটা দেখে তো শ্রাবণী আপু কেমন তেলে বেগুনে জ্বলে ওঠে। তখনই শ্রাবণী আমাকে রাগী গলায় বলে ওঠে, বাসা থেকে এভাবে সুন্দর করে সেজেগুজে নায়কের মতো বের হতে তোমাকে কে বলেছে? দেখো না রাস্তার মধ্যে কিভাবে মেয়েরা তোমাকে নজর দিচ্ছে। আমার চুলগুলো এলোমেলো করে দিয়ে কথাটা বলল। এখনো রাগে চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে রইল শ্রাবণী। আমার কি দোষ? আমি কি এসেছি নাকি? তোমার সাথে যাব বলেই তো এমন ভাবে সেজেছি। আর কই সাজলাম? আমি তো মাত্র চুলগুলো ঠিক করেছি, আর কিছুই না। শার্টটা পরেছি আর কিছুই তো করলাম না। এখন থেকে আমার সাথে আসতে হলে এভাবে সুন্দর করে সেজেগুজে আসার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? আমি যেভাবে তোমাকে আসতে বলবো ঠিক সেইভাবেই আসবে। শ্রাবণীর কথায় আমি মাথা নাড়ালাম, কারণ যে এমন একটা ঝগড়াটা মেয়ে দেখা গেছে এখানে আমাকে থাপড়ানো শুরু করে দেবে। এরপর আমার হাত ধরে নিয়ে গেল শ্রাবণী। শপিং মলের ভেতরে গিয়ে প্রথমে আমার জন্য অনেকগুলো জামা চয়েস করে নিচে কিনে নিল। আমি ওকে বলে উঠলাম, এত জামা কিসের জন্য? আমার তো জামা আছে, তারপরেও এগুলো কেন কিনতেছো? তোর সমস্যা কি? আমি কিনবো নাকি কিনবো না এসব কথা তোকে বলে বা জিজ্ঞেস করে আমি নিব, নাকি আমার ইচ্ছে হয়েছে তাই আমি নিব? আমার জন্য কিছু নিব আর তোর জন্য দুজনের একসাথে ম্যাচিং করে আমি নিব, তাতে সমস্যা কি? আমার সাথে ম্যাচিং করে নেবে, বিষয়টা কেমন একটা অদ্ভুত, তাই কিছু বললাম না, চুপ করে রইলাম। তখন আবার শ্রাবণী সামনে একটা কাপড়ের দোকানে নিয়ে যায়। আমাকে দেখিয়ে দিয়ে বলে ওঠে, এখানে সুন্দর করে তুই ম্যাচিং করে নিজের পছন্দ অনুযায়ী আমার জন্য কাপড় নিতে থাক। আমি দাঁড়িয়ে দেখবো, তুই যদি পছন্দ করে আমাকে কাপড় না নিয়ে দিস তাহলে কিন্তু আজকে তোর খবর আছে। কথাটা শুনে আমি আর কি বলবো, ভয়ে কিছু বলতে পারলাম না। তাই নিজের পছন্দ অনুযায়ী শ্রাবণের জন্য কাপড় নিতে লাগলাম। শপিং করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এরপর আমারগুলো নিয়ে একসাথে আমাকে বাসায় পৌঁছে দেয় শ্রাবণী। এখন বাসায় গিয়ে লক্ষ্মী ছেলের মতো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বি, বুঝতে পেরেছিস? বেশি কথা কারোর সাথেই বলবি না, আর ফোনটা যেন আমি বন্ধ পাই। কথাটা বলে শ্রাবণী ওখান থেকে সোজা চলে যায় ওদের বাসায়। আমি আমার রুমে চলে আসি। তখন আম্মু আমাকে দেখে বলে ওঠে, কিরে, এত শপিং কোথায় পেলি? কে করে দিল তোকে? তো আমি কোনো টাকা দেইনি। তাহলে এত জামা কাপড় কোথা থেকে কিনলি তুই? কি আর করে দেওয়ার আছে, সেটা তো জানোই। আমার চাচাতো বোন সিনিয়র শ্রাবণী করে দিয়েছে। আসলে মেয়েটা কত লোককে তোর কত কেয়ার করে। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য খাবার বাড়ছি, তুই নিচে আয়। আমি নিজে আসলাম। আম্মু আমার জন্য খাবার বেড়ে যায়। আমি খাবার খেয়ে ওপরে শুয়ে পড়লাম। জানো আবিরের আব্বু, তোমার কাছে মনে হচ্ছে যে শ্রাবণী আমাদের আবিরকে অনেক ভালোবাসে, কারণ আমি ওর ভালোবাসা দেখেছি। তার চোখে আবিরের প্রতি কেমন একটা টান আছে। সবসময় আবিরকে ও নিজের সাথে সাথে রাখে, কখনো কোনো কাজ করতে দেয় না। ছোটবেলা থেকে আমি দেখে এসেছি, যখনই আবির কোনো মেয়ের সাথে কথা বলতে বা কোথাও কারোর সাথেই খেলতে যেত, কেমন জানি না রাগীভাবে থাকতো। শ্রাবণী আর সব সময় ওকে শাসন করতো। আমার কাছেও তো বিষয়টা লেগেছে, কিন্তু কি বলবো বলো? এখন আমি তো ওর সাথে বিয়েটা ঠিক করেছি, কিন্তু তোমার ছেলের কথা তো জানি না।
তোমার ছেলে কি ওকে মেনে নিবে? আমার বিশ্বাস ও ওকে মেনে নেবে, কারণ ওর ভালোবাসা ওকে দুর্বল করে তুলবে। আমি তো এটা চাই যে শ্রাবণী আর আবির দুজনেই ভালো থাকুক। কিন্তু আমার ভয় হয় যদি আবেগ কোনোভাবে অন্য কোনো মেয়েকে পছন্দ করে, আর এটা যদি কোনোভাবে শ্রাবণী জানতে পারে, বা এটা যদি হয় যে শ্রাবণের সাথে ওর যদি বিয়ে হয়, তাহলে আমি যদি ওকে মেনে না নিই, তাহলে তো অনেক বড় একটা সর্বনাশ হয়ে যাবে। তোমার কথাটা অবশ্য ঠিক আছে, এমন একটা যদি কিছু হয় তাহলে তো দুজনের ক্ষেত্রেই অনেক বড় সমস্যা হয়ে যাবে। এখন কি করব আমি নিজেও বুঝতেছি না। আমি বলছি কি, কিছুদিন অপেক্ষা করো, আমরা দেখি দুজনেই একে অপরের না হয় একদিন ওদেরকে জিজ্ঞেস করব, তারপরে না হয় তুমি তোমার ভাইকে বলে ফাইনাল ডিসিশনটা তুমি নিও। কারণ দেখো, এটা হচ্ছে সারা জীবনের বন্ধন, এটা কোনো ছোট বাচ্চাদের খেলা না যে বললেই এটা আবার আমরা ভেঙে ফেলবো। ঠিক বলেছ, আমিও এটাই চাই। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, আমরা ঘুমিয়ে পড়ি। কোনোভাবেই ঘুমাতে পারছি না, বারে বারে শুধু মন চাচ্ছে, কিন্তু কি করব, এখন তো কিছু করতেও পারছি না। মেয়েটাকে ফোন দিতে মন চাচ্ছে, কিন্তু যে একটা রাগী মেয়ে, ফোন দিলে যদি কিছু একটা বলে বসে, কিন্তু ও তো আমার নাম্বার চিনবে না। যাই হোক, একটা ফোন দিয়ে দিই। কথাটা বলতে নেহাকে একটা ফোন দিলাম, কিছুক্ষণ পর ফোনটা রিসিভ করলো। আজকে একবারই রিসিভ করে ফেললো। এরপর ফোনটা ধরে ওপাশ থেকে বলে ওঠে, আপনার সমস্যা কি? গতকালকে এত কিছু বলার পরেও আপনি আবারও কল করেছেন? আপনার তো দেখি শিক্ষা নেই। আপনাকে তো এখন মনে হচ্ছে পিটানো লাগবে। সমস্যা নেই, আপনি যদি আমাকে মেরে শান্তি পান তাহলে মারবেন, আমি আপনার হাতে মার খেতে চাই। মনে হচ্ছে আপনি ধীরে ধীরে রোম্যান্টিক কথা শিখে যাচ্ছেন। কি মেয়ে পটানো আগে থেকে এক্সপিরিয়েন্স আছে নাকি? সেটা আমার কোনো কালেই ছিল না, কিন্তু আপনাকে দেখার পর কেমন জানি না হয়ে গিয়েছে, তাই তো চেষ্টা করতে যদি হয়। তাই নাকি? আপনি তাহলে এত দূরে এগিয়ে গিয়েছেন? আপনি চেষ্টা করবেন আর আমি পটে যাব? তা তো বলছি না, দেখি না চেষ্টা করতে, ক্ষতি কিসের? একটু চেষ্টা করেই দেখি, সবাই তো অনেক কিছুই করে, আমি না হয় একটু প্রেমের চেষ্টা করি। ও মা, তাই নাকি? ছেলেটাকে দেখি একটু নরম করে কথা বলতে। ছেলেটা এখন বুকে এসে বসতে চায়। যদি আপনার বুকের মধ্যিখানটায় ফাঁকা থাকে তাহলে বুঝতে সমস্যা কি? কারণ দাঁড়িয়ে থাকতে তো মানুষের পা ব্যথা হয়ে যায়। আপনি একটু না হয় দয়ালু হয়ে যান। আমি যদি দয়াল হয়ে যাই, তাহলে তো দেখা গেছে আপনার মতন এমন শত শত মানুষকে আমাকে বাসার জন্যই জায়গা দিতে হবে। তখন এত জায়গা আমি কোথায় পাবো? মানুষের মনের মধ্যে একটাই জায়গা থাকে, শত শত জায়গা থাকে না। কেউ যদি চায় তাহলে একান্ত ব্যক্তিগত মানুষকে সেই জায়গা দিতে পারে। আপনি তো দেখছি ভালোই গুছিয়ে কথা বলতে জানেন। জানি না কেমন আপনার সাথে কথা বলতে মন চায়, তাই তো কথা বলি। কিন্তু আমার তো অপরিচিত মানুষের সাথে কথা বলতে মন চায় না। কথা বলে দেখুন না, আস্তে আস্তে সব কিছু মনে চাইবে। দরকার নেই তো আমার মনে যাওয়ার, আমি কেন চাইতে যাব? আপনি একবার চাইলে আমি আপনার জন্য দিতে পারবো হাজারো তারা, হাজারো নক্ষত্র, হাজারোর সাথে এনে দিব তার থেকে অমূল্য ধন, আমার সেই ভালোবাসা। মনে তো হচ্ছে আগে থেকে কবি হয়েছিলেন, আর কবিতার মতো সব কিছু বলে দিচ্ছেন মিস্টার রাকিব। কথাটা শোনা মাত্রই আমার তো বুকটা কেঁপে উঠলো। কিরে ভাই, আমার নাম কিভাবে জানলো? আমি তো আমার পরিচয়টা দিলামই না, তাহলে কিভাবে আমাকে চিনে ফেললো? আমি ভয়ে ভয়ে বলে উঠলাম, আপনি কি করে আমার নামটা জানলেন বুঝলাম না। তুমি কি ভেবেছ আমি খুবই বোকা? আরে তুমি কি মনে করলে যে তুমি আমার সাথে এভাবে ফ্লার্ট করছো আর আমি বুঝতেছি না? আগামীকাল ভার্সিটিতে এসো, তখন তোমার সাথে প্রেম করা, তাই না? আমার যেন এখনই আসমান ভেঙে পড়ার মতো অবস্থা। ভেবেছিলাম কি বলবো আর কি থেকে কি হয়ে গেল। আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। এই মেয়েটার হাত থেকে যদি মেয়েটা আমাকে আগামীকালকে মেরে ফেলে, তখন আমি কি করবো? আল্লাহ গো, তুমি আমাকে বাঁচাও। পিচ্ছি হলে কি হবে, রোম্যান্টিক আছে, খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলতে জানে। আসলে আমাকে যে পর এত ভালো লাগবে আমি জানতাম না, কিন্তু আমিও যে ওর প্রেমে পড়ে গিয়েছি। আমার তো ভয়ে চিকন পানি পড়তে লাগলো শরীর ভেঙে, কারণ শরীরটা ঘেমে গিয়েছে। তখনই হাসানের কল, ফোনটা রিসিভ করলাম। তখনই হাসান বলে ওঠে,
আগামীকালকে একটু তাড়াতাড়ি তুই ভার্সিটিতে আসিস, তোর সাথে আমার একটু কাজ আছে। হারামজাদা, এখানে আমার কাম সারা আর তুই কাজের কথা বলছিস? কেন, তুই আবার কি করলি যে তুই আবার এভাবে হয়ে আছিস? তখন আমি ওকে সব কিছু খুলে বলি। সব কিছু শোনার পর হাসান হাসতে লাগলো। একদম ঠিক হয়েছে, আমাকে নিয়ে মস্কারি করে। এখন ফল কাকে বলে আগামীকালকে গেলে তোর খবর আছে, দেখবি কি করে। হ্যাঁ, আসলে ওরা কি কখনো প্রকৃত বন্ধু হতে পারে? বন্ধুর বিপদের দিনে কখনো কি ওরা ভরসা দেয়? তাই আমি আবেগকে কল করলাম। আমিকে কল করতে আমি ফোনটা ধরে বললাম, এই শালা, এত রাতে কল করলি কেন? তুই জানিস না আমি এত রাতে ঘুমিয়ে থাকি, তাহলে কল করলি কেন? আর হারামি কোথাকার। আরে ভাই, আমি বিপদে পড়েছি, কি করব বুঝে উঠতে পারছি না, তাই আমি তোকে কল করেছি। আরে পরিচয়টা তো কি আগে তো খুলে বলবি, এত ভয় পেলে হবে নাকি? তুই ছেলে মানুষ, ছেলে মানুষ এত ভয় পায় নাকি? কি হয়েছে আগে খুলে বল। আবিরকে সবকিছু খুলে বলে সবকিছু শোনার পর আগেই বলে ওঠে, হারামজাদা, তোর মাথায় সমস্যা আছে, এগুলো কোনো বিষয় না। আমি শ্রাবণীর কাছ থেকে জানতে পেরেছি যে তোকে ভালোবাসে নেহা, কিন্তু সেও বলতে পারছে না। তুই এসব নিয়ে চিন্তা করিস না, আগামীকালকে আমি সব ম্যানেজ করে দেব। কথাটা শুনে আমার জন্য এখন প্রাণ ফিরে পেল। যাই হোক, আল্লাহ এমন একটা বন্ধু দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, কারণ আমার বন্ধু না থাকলে তো আজকে মনে হয় আমার প্রাণ পাখি উড়ে যেত। আর কিছু চিন্তা না করে আমি ঘুমিয়ে পড়ি। আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 1 ঘন্টা পর আমি ভার্সিটির সামনে এসে পৌঁছালাম। আসলে কারণ একটাই, রাস্তার মাঝখানে আমি আমার পছন্দের একটা হাওয়াই মিঠাই দেখলাম, তাই ওটা খেতে খেতে অনেক সময় লেগে গিয়েছে। তারপর ওটা খাওয়া শেষ করে ভার্সিটিতে প্রবেশ করলাম আর দেখলাম হাসান আর রাকিব দুজনে ক্যাম্পাসের ভিতরে বসে আছে। এখনো মনে হয় শ্রাবণী নেহা দুজনের একজনও আসেনি। আমি ভিতরে প্রবেশ করতেই আমাকে দেখে হাসান বলে ওঠে, কিরে, তোর বন্ধু মনে হয় তোর জীবনটা একেবারে দুই তারা বাজিয়ে ফেলেছে রে। আমার তো মনে হয় না ও বাঁচবে। ওকে তো নেহা আপু মনে হয় একেবারে কুচি কুচি করে ফেলবে। আমি বেঁচে থাকতে আমার বন্ধুকে কিছু করবে এত বড় সাহস এখনো কারো হয়ে ওঠেনি। আমার বন্ধুকে দেখে কি মনে হয় রাস্তা থেকে উঠে আসা অন্য কেউ? আমার বন্ধু এখনো অনেক নায়কের কাছে হার মানানোর মতো যোগ্যতা রাখে। আসলে রাকিব কিন্তু কোনো অংশে খারাপ না, ওকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগে। আসলে আমরা দুই বন্ধু যখনই কোথাও বের হই, মেয়েরা হা করে আমাদের দিকে তাকিয়ে থাকে। ঠিক আছে ভাই, বুঝতে পারবো। কি করবি তুই এখন? আরে ও কি করবে, তোর এত কিছু চাপ নেওয়ার প্রয়োজন নেই। দেখা গেছে ছোট মানুষ, এত কিছু চাপ নিতে গেলে তোর মাথাটাই ফেটে যাবে, তখন কি করবি? ঠিক বলেছিস তুই, এই বাচ্চা মানুষের সাথে কথা বলে লাভ নাই, আসলে ও আমাদের লেভেলের নয়। কথাটা বলে আমরা দুজন হেসে দিলাম। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ হলে আমি নেহাকে বলবো তোর সাথে দেখা করার জন্য। তুই ভয় পাবি না, ওকে সবকিছু খুলে বলবি। তুই ঠিক বলেছিস, আমাকে ভয় পেলে হবে না, আমাকে ওকে সব কিছু খুলে বলতে হবে। আমার সব কথা, ভালোবাসা সব কিছু ওকে খুলে বলতে হবে, না হলে কিভাবে হবে বল? কিছুক্ষণ পর আমাদের ক্লাসের সময় হয়ে যায়, তাই আমরা দুজন ক্লাসের ভিতরে প্রবেশ করি। ক্লাস সবগুলো শেষ করে আমি আর রাকিব দুজনে একসাথে বের হই। তখন দেখলাম শ্রাবণী আর নেহা দুজনে বের হচ্ছে। তাদের কাছ থেকে আমি ওদের সামনে গেলাম। আমাকে দেখে শ্রাবণী বলে ওঠে, গতকালকে জামা কাপড় সবগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছিস তো? ওগুলো আমি সবকিছু গুছিয়ে রেখেছি। আর নেহাপু, তোমাকে একটু আমার বন্ধু রাকিবের সাথে দেখা করতে হবে। ক্যাম্পাসের ভিতরে যে বাগানটা আছে ওখানে দাঁড়িয়ে আছে, তুমি ওর কাছে যাও। আচ্ছা ঠিক আছে। আমিরকে কথাটা বলে আমি ওখান থেকে সোজা বাগানের কাছে গেলাম। গিয়ে দেখি ওখানে রাকিব দাঁড়িয়ে আছে। আমাকে দেখে রাকিব বলে ওঠে, ভার্সিটির বাগানে সূর্য ডুবে যাওয়ার আগে সেই নরম রোদে সবকিছু যেন একরকম রূপকথার মতো লাগছে। তার ফাঁক দিয়ে আলো এসে পড়ছে রাকিবের মুখে, কিন্তু তার চোখ জোড়া যেন অন্য কোথায় আটকে আছে। ঠিক সামনে দাঁড়িয়ে থাকা নেহার চোখে, চারপাশে নিস্তব্ধ, দুজনেই চোখ। হঠাৎ নেহার কণ্ঠে সেই চেনা নরম টোন। তুমি কিছু বলতে চাচ্ছ তাই না রাকিব? হ্যাঁ, অনেকদিন ধরেই বলতে চাইছিলাম, কিন্তু সাহস পাইনি। এখন যদি না বলি হয়তো আর বলা হবে না। নেহা কিছু বলে না, কেবল তাকিয়ে থাকে রাকিবের দিকে। ওর চোখে ভয় আর ভালোবাসা
শুভেচ্ছা স্পষ্ট। তুমি জানো নেহা, অনেকেই বলে আমি নাকি কথায় পটাতে পারি। সত্যি বলতে কি, আমি কোনোদিনও কাউকে সেই দিনই বুঝিনি, কিন্তু আজ বুঝি। তোমাকে দেখার পর আমি আর আগের মতো নই। তুমি যখন রেগে গিয়ে কথা বলো তখনই ভালো লাগে। তোমার সেই মুখটা আমি ভাবিনি আমি কিন্তু হয়ে গেছে। একটা গন্ধ তার নাকে বাতাসে ফুলের হালকা তুমি জানো আমি তোমার সিনিয়র। আমার একাডেমিক চাপ, ক্যারিয়ার ভাবনা, আমি চাইলে তো হ্যাঁ বা না বলে ফেলতে পারতাম, কিন্তু আমি চুপ ছিলাম রাখি, কারণ আমি বুঝছিলাম না আমার মন কি চায়। তুমি না বললেও আমি কিছু বলতাম না। জানো, এই না বলা অনুভূতিগুলো যদি জমে জমে পাথর হয়ে যেত, তাহলে আমি কখনো তোমার থেকে দূর যেতে না একবার একটু এগিয়ে আসেন। ধীরে ধীরে তার কণ্ঠের প্রতিটি আবরণটা যেন একটু একটু করেই খুলে যাচ্ছে। প্রথম যেদিন তোমার কল এসেছিল আমি রেগে গিয়েছিলাম, তোমার সাহস দেখে বিরক্ত হয়েছিলাম। ভেবেছিলাম এই ছেলেটা বুঝে 8-10টা ছেলের মতো, নতুন কাউকে দেখে প্রেম, কথা, মজা। কিন্তু পরে বুঝলাম তুমি আসলে আলাদা। তোমার প্রতিটা মেসেজ, প্রতিটা কথাই আমি দেখেছি। তুমি মজা করোনি, তুমি সত্যি চেষ্টা করেছো। তুমি কাউকে খুশি করতে নয়, বরং তাকে বোঝাতে চাও, তার পাশে থাকতে চাও। রাকিব, এবার একটু এগিয়ে যাই, দুজনের মাঝে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। তুমি জানো নেহা, আমার কাছে ভালোবাসা মানে শুধু তোমার হাত ধরা নয়। মনে হচ্ছে তোমার পাশে বসে তোমার কথা শোনা, তোমার স্বপ্ন শোনা, তোমার গল্পে হাসা। আমি চাই না তুমি শুধু আমার দিকে তাকাও, আমি চাই তুমি যখন সামনে এগিয়ে যাবে আমি যেন তোমার ছায়া হয়েও পাশে থাকতে পারি। তুমি অনেক বড় কথা বলছো রাকিব। জানো, আমি কল্পনাও করিনি তুমি এমনভাবে বলতে পারবে। আমার ভিতরে একটা অদ্ভুত লতা জন্ম নিয়েছে রাকিব, যা ধীরে ধীরে তোমার চারপাশে জড়িয়ে গেছে। প্রথমে বুঝিনি, কিন্তু এখন বুঝি। আমি তোমাকে ভালোবাসি, আমি সত্যিই ভালোবাসি। আমি চমকে উঠি, তার চোখ ছলছল করে ওঠে। তুমি সত্যি বলছো নেহা? আমি কি স্বপ্ন দেখছি না তো? না রাকিব, এটা স্বপ্ন না, এটাই বাস্তব। শুধু এতদিন ধরে বলতে পারিনি, ভয় ছিল। যদি তুমি মজা করো, যদি তুমি দূরে চলে যাও, কিন্তু আজ আমি বলতে চাই, বলতে পারছি না। তুমি আমার মনের সবচেয়ে গভীরে চলে গেছো। তাহলে আজকের দিনটাকে আমি সারা জীবন মনে রাখবো। আজ তুমি আমার ভালোবাসায় সাড়া দিয়েছো। আজ থেকে প্রতিটা দিন তোমাকে আগলে রাখবো, প্রতিটা মুহূর্তে তোমার পাশে থাকবো, তোমার হাসির পিছনে ভালো হবো। আমরা তাহলে আজ থেকে একসাথে, শুধু প্রেম নয়, একে অপরের প্রেরণা হয়ে। চারপাশে পাতাগুলো দুলছে, যেন বাতাসও আনন্দে গাইছে। সূর্য একেবারে দিগন্তে ছুঁই ছুঁই করছে। রাকিব হালকা কাঁপা কণ্ঠে বলল, তোমার জন্য আমি পৃথিবীর সব তারা আনতে পারবো না নেহা, কিন্তু আমি পারি প্রতিদিন তোমার পাশে থেকে তোমাকে সম্মান করতে, তোমার কষ্ট সহ্য করে নিতে। আর আমি পারি তোমার সেই ভালোবাসা একবার জড়িয়ে রাখতে, লতা হয়ে তোমার মনের দেয়ালগুলোতে বাড়তে, ভালোবাসায় বাড়তে। আমার একে অপরের দিকে তাকিয়ে থাকে, কিছু বলা হয় না, কিন্তু চোখে চোখ রাখলেই সব বলা হয়ে যায়। নেহা আস্তে করে হাত বাড়ায়, তা ধরতে চাই, কিন্তু থমকে দাঁড়ায় নেহা। আমার হাত ধরার আগে আমি চাই তুমি জানো, তোমার ইচ্ছেই আমার ভালোবাসার প্রথম মন্ত্র। নেহা এগিয়ে এসে নিজেই আমার হাত ধরে। আজ আমি নিজের ইচ্ছে দিয়ে ধরছি। সে এক মুহূর্তে চারপাশে শব্দ থেমে যায়, পাখিরা ডাকে না, গাছগুলো নড়ে না, শুধু নীরব একটা কবিতা যেন বাতাসে গুনগুন করে। নেহা, তোমার জন্য একটা ভালোবাসার কবিতা লিখেছি। শোনাও দেখি, আমার পিচ্ছি বলে কেমন কবিতা। তখন নেহার উদ্দেশ্যে বলে উঠি, নেহা আপু একটু শোনো, কথা কিছু আছে বাকি। তোমার নামে লিখছি আজ আমার হৃদয় জ্বালার সাক্ষী। তুমি হলে চাঁদের আলো, আমি যেন এক পাগল সাগর। তোমার হাসিতে ঢেউ গেলে হারায় আমার সব দিক ভ্রান্তি সব ভয়। তুমি যখন হেঁটে যাও করিডোরের ধারে,
আমি জানি আমার স্থান তোমার চেয়ে ছোট, তোমার পথ বড়, গন্তব্য আরো অনেক উঁচুতলে বাঁধা। তবুও বলি, বিক্ষুব্ধ হৃদয়ে তোমার নামে বেজে চলেছে প্রেমের এক অনন্ত ব্যথা। তুমি ক্লাসে বলো যখন কিছু, সকলে চুপ হয়ে শোনে, আর আমি দেখি কেবল তোমায়। নীরবতায় ডুবে যাই প্রতিক্ষণে, তোমার খোলা চুল, তোমার গালে লুকানো আলো। আমি দেখি তোমায়, দেখে যেন আমার দিন হয়ে রঙিন আলো। তোমার ছায়ায় বসে আমি শিখেছি কিভাবে হতে হয় ভালো মানুষ, কিভাবে স্বপ্ন বলি। তুমি না হয় জানো না আমার ভিতরের ভালোবাসা, তবে আজ একটিবার আমার কথা শোনো প্রিয় সিনিয়র আপা। হ্যাঁ আপু, আমি রাখি। তোমার দুনিয়ার, তোমার পিছন পিছন হাঁটে এক নীরব প্রেমী, নামহীন এক সাহসী যুদ্ধজয়ী। আজ বলতে চাই, তুমি আমার প্রেরণা, আমার প্রিয়, আমার ভালোবাসার কবিতা। তুমি চাইলে আমি হতে পারি শূন্য, তবুও তোমার হাসিতে হারিয়ে যেতে চাই চিরদিনের জন্য। তুমি যদি আমার হৃদয়ের সুর বোঝো, তবে যেন সময় ছাড়া আর কিছু চাই না আমি জীবনের এই পথ চলায়। তুমি যদি এক ফোঁটা মেঘ হও, আমি হতে চাই সেই আকাশ, তোমায় বৃষ্টি হয়ে রাখো বুকের মাঝে। আমি চাই না তোমার উত্তর এখন, আমি চাই না তোমার পায়ে ফেলা মায়ার বন্ধন। আমি শুধু চাই তুমি জানো তোমার প্রতি ভালোবাসাটা সত্যি, নির্ভেজাল এবং অন্তত সমর্পণ। যদি কোনোদিন ক্লান্ত হও জীবন যুদ্ধে, যেন এক দুনিয়ার তোমার জন্য অপেক্ষা করতে ছায়া হয়ে থাকে। যদি কোনোদিন একা বোধ করো, যেন এই হৃদয়টা তোমার নামেই খুলে তোমার কাছেই চাও না জানতে আমি বুঝি। তবু আজ এই কবিতা রেখে গেলাম মনের আধিক্যতে, নিঃশব্দ ভালোবাসার ছোঁয়া। হয়তো তুমি হাসবে, হয়তো ভাববে তুমি বাচ্চাটার আবেগ দেখছো, তবু আমি থাকবো তোমার প্রশ্রয়ে বড় হয়ে। হয়তো তোমার সামনেই প্রেমে পরিণত হব। ভালোবাসা তো এমনই এক পাখি, তবুও পূর্ণ, যেখানে তুমি জানো না, কিন্তু তবুও প্রতিটি দিনে তুমি কারো সকাল, কারো রাতের চাঁদ। তুমি যদি কখনো ভাবো কেউ তোমায় বোঝে না, কেউ ভালোবাসে না নিঃস্বার্থভাবে, তখন মনে রেখো রাতের ছিল আসে থাকবে শুধু তোমার জন্য এক নীরব অনুভূতি। আমি ভয় পাইনি কখনো ভালোবাসতে, কিন্তু ভয় পাই না জানলে এই হৃদয়ে। তাই বলি, এই কবিতাটি নেয়া এই এক পবিত্র সিদ্ধান্ত। তুমি না চাইতেই আমি চলে যাব, যদি চাও না আমায় ভালোবাসা, তবু এই কবিতাটা থেকে যাবে প্রমাণ হিসেবে তোমার এক চিন্তা, তোমায় একদিন আমি ভালোবেসেছিলাম। ভার্সিটি থেকে বাসায় চলে আসি। বাসায় আসতে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে খাওয়া দাওয়া করলাম। এরপর রুমে এসে শুয়ে পড়লাম। আমার মনে হয় আমি কি আমার সব কিছু খুলে বলে দেবো, জানলে তো কতটা সহজে বলবো আমাকে ভালোবাসি। ওকে যদি সব কিছু খুলে না বলি, তাহলে হয়তো বা কোনোভাবে আমি আর নিজে করে পাবো না তাকে। আমি শুয়ে আছি, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। দেখি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি শ্রাবণী কল করেছে। এ সময় কল করার কারণটা বুঝতে পারছি না। ফোনটা রিসিভ করলাম, তখন ওই পাশ থেকে শ্রাবণী বলে ওঠে, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি তো আমার এই লোকেশনটায় চলে আসবে আবি। বুঝলাম না হঠাৎ করে শ্রাবণীর হয়েছে কি, তাকে মাত্র তো দেখা হলো, তাহলে আবার এমন তাড়াহুড়ো করে আমাকে যেতে কেন বলবো? আমি ফোনটা রাখছি, তোমাকে লোকেশনটা পাঠিয়েছি, কথাটা বলে আমি কল করতে পারি। বুঝলাম না শ্রাবণীর কোনো সমস্যা হয়েছে নাকি? ও তো কোনো কিছুই বললো না, কলটা কেটে দিল। আমি লোকেশনে তাড়াতাড়ি করে যেতে লাগলাম। আজকে অনেক সুন্দর করে সেজে বুঝে আমি এখানে বসে নিলাম। আগের এই পছন্দের জায়গাটা আমি বেকারে একটা বেঞ্চের পাশে আমি বসে নিলাম আর অপেক্ষা করতে লাগলাম আবিরের জন্য। লোকেশনটা দেখে আমার পছন্দের জায়গাটা, কিন্তু এই জায়গায় আমাকে কেন আসতে বলেছে তাই তো বুঝলাম না। এরপরও আমি ওই লোকেশনে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি একটা শাড়ি পরে শ্রাবণী বসে আছে। ওকে দেখে নতুন করে ক্রাশ খেলাম। আমি শ্রাবণীর পাশে গিয়ে বসতে তখন শ্রাবণী আমার উদ্দেশ্যে বলে ওঠে, তোমার সাথে কিছু কথা ছিল, তাই তোমাকে ভালো লেগেছে। শ্রাবণী কথাটা বলে লজ্জা মাখা মুখ নিয়ে ওখানে বসে রইল। কোনো কথাই বলছে না, চুপ করে শুধু বসে রইল। প্রায় 10 মিনিটের মতো নদীর দিকে তাকিয়ে রইল। এরপর নীরবতা ভেঙে আমি নিজেই বলে উঠি, আরে এখানে
ডেকে এনে তুমি চুপ করে রইলে কেন? কোনো কথা বোঝো না, চুপচাপ চুপচাপ শুধু রয়েছো। কি হয়েছে আমাকে তো বলবে, না হলে বুঝবে কি করে তোমার মন খারাপ কেন? আমার মন খারাপ, আমার নার্ভাস লাগছে। তোমাকে কিভাবে কথাটা বলবো, ভয় লাগছে বলার জন্য। এত ভয় না পেয়ে বলো। আপনি আমাকে সাহস জাগিয়ে দিল। আমার দিকে তাকিয়ে বলল, দেখা হবে। আমি আমি তোমাকে কথাটা বলবো বলবো বলতে বলতে পারছি না। আমি তোমাকে সেই ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি, কিন্তু সেই কথাটা আমি তোমাকে বলতে পারিনি। কারণ তুমি ওই সময় আমার থেকে অনেক ছোট ছিলে। আমি ভেবেছিলাম হয়তোবা তুমি বড় হলে ধীরে ধীরে বুঝতে পারবে, কিন্তু তুমি আমাকে অন্যভাবেই দেখতে শুরু করলে। এটা আমার কাছে খুব খারাপ লাগে। বিশেষ করে তুমি হচ্ছে প্রথম ভালোবাসা, যাকে আমি নিজের মনে প্রাণে ভালোবেসে এসেছি। কথাটা বলে আমি আবেগের হাত ধরে কান্না করতে লাগলাম। তখন হঠাৎ আমার উদ্দেশ্যে বলে উঠল, তুমি একটিবার আমাকে জিজ্ঞেস করতে, আমাকে শুধু বলতে আমার তোমার প্রতি ফিলিংস কি। আমিও সত্যি বলতে তোমাকে সেই ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি, কিন্তু কখনো এই কথাটা বলতে পারিনি। ভয়, যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। তুমি যেহেতু ভালোবাসার হাত আমাকে বাড়িয়ে দিয়েছো, তাই আজকে তোমাকে আমি বলতে বাধ্য হচ্ছি, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। কথাটা বলে আমি শ্রাবণীকে জড়িয়ে ধরলাম। শ্রাবণী আমাকে জড়িয়ে ধরল। আমি আর শ্রাবণী আমাদের ফ্যামিলিকে জানাই। আমাদের ফ্যামিলি আমাদের এই সম্পর্ক মেনে নেয়, কারণ আব্বু আগে থেকেই বলল আমাকে, কারণ তারা নাকি এটা অনেক আগে সিদ্ধান্ত করে রেখেছে, তাই আমাদের দুজনের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। আমি শ্রাবণীকে কোলে করে ধীরে ধীরে সাথে নিয়ে এলাম। শরীরটা হালকা, কিন্তু বুকের ভেতর কেমন যেন ব্যথা মিশ্রিত ভালোবাসা জমে আছে। ওর মুখটা আমার ঘাড়ে ঘিরে আছে, চোখ বন্ধ, ঠোঁটে এক ধরনের নিশ্চিত হাসি, চারপাশটা নিঃশব্দ, কেবল আকাশ জুড়ে এখনো চাঁদ ঝরে আছে, যেন আমাদেরই অপেক্ষায়। ছাদে পা রেখে আমি আস্তে আস্তে করে ওকে নামিয়ে দিই। ওর মাথাটা এখনো আমার বুকেই রাখা। আমি ওকে জড়িয়ে ধরি, যেন এই মুহূর্তটা চিরকাল ধরে রাখতে পারি। এই চাঁদটা যেন তোমার মায়ের কাছে হার মানে আবি। আমি হেসে হেসে হার মানে দিই। চাঁদ তো অনেক দূরে, কিন্তু তুমি তো আমার ঠিক বুকের ভেতর। তুমি আছো, ছুঁয়ে থাকো প্রতিটা নিঃশ্বাসে। তুমি দেখতে জানো, আমার সবচেয়ে মেয়ে পছন্দ। তুমি মাথাটাকে আমার সব ভয় যেন নিয়ে যায়। আমি ওর কপালে একটা চুমু খাই। কিছু সময় কথা না বলে চুপ করে বসে থাকি। ওর হাতটা আমার হাতের ভেতর শক্ত করে ধরা। ভয় পাও না, এখন আর। তোমাকে পাওয়ার পর আমার মনে চেঞ্জটাই যেন হলো। আমার জীবনে ভালোবাসা বলে কিছুই আসবে না, কিন্তু তুমি একটু অন্যরকম করেছো। ভয় পাও না এখন আর। আমি ওর চোখের দিকে তাকাই, সে চোখ যেটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র। তোমার জীবনে আমি আলো আনতে পারি যদি, তবে তার চেয়ে বড় পাওয়া আর কিছু নেই আমার জন্য। আমি চাই তুমি হাসো, কাঁদো, কেবল আনন্দে, আর কিছুতেই নয়। আমি তখন ওর মুখটা দুই হাতে তুলে নেব। এটা স্বপ্ন নয় শ্রাবণী, তুমি জেগে আছো আর আমি আছি পাশে। আমরা দুজনেই বাস্তবে আছি। এই চাঁদ, এই ছাদ, এই রাত সব বাস্তব, ঠিক যেমন আমার ভালোবাসাটা। ও চুপ করে থাকে কিছুক্ষণ, এরপর হঠাৎ আমার বুকের উপর মাথা রেখে বলে, আমি গেলে তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কিভাবে বাঁচবো তুমি? তাই তো আমি কোথাও যাচ্ছি না। আমি তোমারই চিরকাল। মৃত্যু আসুক, কিন্তু আমি থাকবো তোমার ছায়া হয়ে, একটা পাখির মতো তোমার কাঁধে বসে। গান গেয়ে যাব তুমি ঘুমাতে যাওয়ার আগে। আমি ওর মুখটা আবার দেখি, ওর চোখে একটা স্বপ্ন, একটু তো ভবিষ্যতের অপেক্ষা। থাকবো শ্রাবণী, আমি তোমার চুলে চিরুনি জ্বালিয়ে দেবো। তুমি আমার পকেট থেকে চুইংগাম বের করে খাবে। আমি তোমার হাত চেপে ধরে হেঁটে যাব পুরোনো পথ। তা বয়স্ক হলেও একসাথে চার দোকানে বসে গল্প করবো। ও হেসে বলে ওঠে, তোমার জন্য তো শব্দ খুঁজে পাই, তুমি না থাকলে আমার ভাষা শুকিয়ে যেত। চাঁদটা একটু নিচে নেমে এসেছে মনে হয়। আবার এখন আমাদের
নিজের আঙুল দিয়ে লিখে। আমি তাকেই বলি। আমার কাঁধে মাথায় রেখে চুপ হয়ে যায় কিছুক্ষণ। আমি বুঝি এই নিস্তব্ধতা এক ধরনের প্রেম। তারপর হঠাৎ বলে, আর তুমি সেই ফুল নিয়ে প্রতিদিন আমার সাথে বসে আর বলবে, "তোমার জন্য আমার সবকিছু।" আমি হেসে বলি। চারটা যেন হাসে, বাতাসটা একটু বেশি নরম হয়ে আসে। আমি বুঝি এই প্রেমটা, এই মুহূর্তটা, এটা শুধু আমাদের জন্য। পৃথিবীর হাজার মানুষের ভিড়ে আমাদের এই নির্ভীক ভালোবাসা কেবল আমাদের। আমি শ্রাবণের জন্য কবিতা বলতে লাগলাম। শ্রাবণ, তুমি যখন হেসে দেখাও আমার ভেতরটা কেমন নরম হয়ে আসে। তোমার চোখে যেন কোনো আকাশ মুখিয়ে থাকে, যার তারাগুলো শুধু আমার জন্য জ্বলে ওঠে। আমি হাজার শব্দ জানি, কিন্তু তোমার নামের পাশে এসব শব্দ যেন হারিয়ে যায়। তুমি একটুখানি তাকাও আর আমার সব কবিতা সম্পূর্ণ হয়ে যায়। তোমার কণ্ঠস্বর শুনলে মনে হয় পৃথিবীর সব ক্লান্তি যেন ধুয়ে যায় নরম বৃষ্টিতে। তুমি কথা বলে আমার সময় থেমে যেতে চায়। সেই কথার ভেতর ঘর বাঁধতে চায় হৃদয়ের প্রতিটি ধুকপুকানি। তুমি কি জানো, প্রতিদিন আমি তোমাকে নতুন করে ভালোবাসি। একই মুখ, একই হাসি, তবু মনে হয় আজ তুমি অন্যরকম সুন্দর। তোমার চুলের গানে আমার সকাল শুরু হয়, আর তোমার নামের উচ্চারণে রাত শেষ হয়। তোমার চোখে আমি নিজের স্বপ্ন খুঁজি, তোমার হাতে আমি নিজের ভবিষ্যৎ আঁকি। তুমি পাশে থাকলেই আমি সাহস পাই, এমনকি অজানা কালো রাতের দিকেও এগিয়ে যেতে পারি। আমি তো কখনো কবি ছিলাম না, তুমি এসে আমাকে কবি বানিয়ে দিলে। তোমার প্রতিটি হাঁটা, প্রতিটা চাহনি আমার কলমের রূপ নেয় শব্দ হয়ে, ছন্দ হয়ে, প্রেম হয়ে। তুমি যখন আমার পাশে থাকো আমি নিজেকে পরিপূর্ণ মনে করি। তোমার স্পর্শে আমি জীবন খুঁজি, তোমার নীরবতায় খুঁজি সব উত্তরের ঠিকানা। তোমাকে নিয়ে আমি কিছু লিখতে পেলেই কলম থেমে যায়, কারণ তোমাকে বোঝাতে কোনো ভাষায় যথেষ্ট নয়। তুমি শুধু ভালোবাসা নয়, তুমি আমার বিশ্বাস, আমার শান্তি। তুমি আমার সেই প্রার্থনা, যা আমি অন্য কিছুর মধ্যে নয়, হৃদয়ের গভীরে করেছি। শ্রাবণী, যদি কোনো দিন আমার কণ্ঠ কেঁপে যায়, শব্দ হারিয়ে যায়, তবে বুঝবে ভালোবাসা তখন আছে তোমার চোখে, আমার নীরবতায়, আর আমাদের মধ্যেকার প্রতিটা নিঃশ্বাসে। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। গল্পটা এখানে শেষ করলাম। গল্পটা কেমন হয় সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।